নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করতে চলেছি এক নতুন উপন্যাস, বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের জলপদ্ম। এটি রচনা করা হয়েছিল 1992 সালে। তাহলে শুরু করি। প্রথম পর্বের নাম রিকশা থেকে নামার সময়। রিকশা থেকে নামার সময় ইলা লক্ষ্য করল তার হাত পা কাঁপছে, বুক ধকধক করছে, হাতের তালু ঘামছে। এত ভয় লাগছে কেন তার? ভয় কাটানোর জন্যে কিছু একটা করা দরকার। কি করবে বুঝতে পারছে না। বাড়িওয়ালার ভাগ্নে হাসান একতলার গেটের কাছে দাঁড়িয়ে। ইলা তার দিকে তাকিয়ে ফ্যাকাশে ভঙ্গিতে হাসল। কারো দিকে তাকিয়ে হাসলে খুশির জবাব দিতে হয়, কিন্তু হাসান কখনো তা করে না, আজও করল না। এই ছেলে কখনো চোখে চোখে তাকায় না, সব সময় মাথা নিচু করে থাকে। সে যদি ইলার দিকে তাকিয়ে একটু হাসত, তাহলে ইলার ভয় খানিকটা কমত। অল্প জ্বলে যাওয়া হলুদ রঙের ফুল হাওয়াই শার্ট পরা ফ্যাকাশে চেহারার এই ছেলে কখনো তা করবে না। 4 টাকা ভাড়া ঠিক করা। ইলা রিক্সাওয়ালাকে 5 টাকার একটা নোট দিল। 1 টাকা ফেরত নেবার অপেক্ষা করল না, এত সময় নেই। অতি দ্রুত তাকে 3 তলার ফ্ল্যাটে উঠতে হবে। তার মন বলছে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে, খুব ভয়ঙ্কর। যদিও সে জানে কিছুই ঘটেনি। দিনে দুপুরে কি আর ঘটবে? ফ্ল্যাটে অন্তু মিয়া আছে, তাকে বলা আছে যেন সে কিছুতেই দরজা না খোলে। আগে জিজ্ঞেস করবে কে, পরিচিত কেউ হলে বলবে বিকালে আসবেন, বাসায় কেউ নেই। অন্তু মিয়ার বয়স 7 বছর। এত বুদ্ধি কি তার আছে? কলিং বেলের শব্দ হতেই সে বোধহয় দরজা খুলে দিয়েছে। গত মঙ্গলবার তাদের পেছনের বাড়ির 3 তলা 6-এর বি ফ্ল্যাটে এরকম হলো। ভদ্র চেহারার 2টি ছেলে এসে কলিং বেল টিপেছে। ভদ্রমহিলা দরজার কাছে আসতেই একজন বলল, আপা, আমি মিটার চেক করতে এসেছি। ভদ্রমহিলা দরজা খুললেন, ছেলে 2টি শান্ত মুখে ঢুকল। চশমা পরা ছেলেটি মিষ্টি গলায় বলল, আপা, চেঁচামেচি করবেন না, 1 মিনিট সময় দিচ্ছি, গয়না এবং টাকা পয়সা রুমালে বেঁধে আমাকে দিন, আমার সঙ্গে পিস্তল আছে। বলেই সে হাসি মুখে পিস্তল বের করল। ভদ্রমহিলা একবার শুধু তাকালেন পিস্তলের দিকে, তারপরই অজ্ঞান। ভাগ্যিস জ্ঞান হারিয়েছিলেন, নয়তো টাকা পয়সা গয়না টয়না সব যেত। নিজেই স্টিলের আলমিরা খুলে সব বের করে দিতেন। জ্ঞান হারানোর জন্যে কিছু করতে পারলেন না। ওরাও চাবি খুঁজে না পেয়ে টেলিভিশনটা নিয়ে চলে গেল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ইলার মনে হলো নিশ্চয়ই তাদের ফ্ল্যাটে এরকম কিছু হয়েছে। অন্তু মিয়াকে খুন করে জিনিসপত্র সব নিয়ে চলে গেছে। রক্তে ঘর ভেসে যাচ্ছে। অন্তুর মুখের ওপর ভন ভন করে উঠছে নীল রঙের মাছি। এই মাছিগুলিকে সাধারণত দেখা যায় না, শুধু পাকা কাঁঠাল এবং মৃত মানুষের গন্ধে এরা উড়ে আসে। ছি, এসব কি ভাবছে ইলা? ফ্ল্যাটের দরজার কাছে ইলা থমকে দাঁড়ালো। ফ্ল্যাটের দরজা খোলা, পর্দা ঝুলছে। ইলার ঢুকতে সাহস হচ্ছে না। এমনভাবে বুক কাঁপছে যে মনে হচ্ছে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। সে দরজা ধরে নিজেকে সামলালো। ভয়ে ভয়ে ডাকল, অন্তু, অন্তু মিয়া। কেউ জবাব দিল না। ইলা নিঃশ্বাস বন্ধ করে পর্দা সরিয়ে ঘরে উঁকি দিল। সোফায় পা তুলে বিরক্ত মুখে জামান বসে আছে। এত সকালে সে কখনো অফিস থেকে ফেরে না, রোজই ফিরতে সন্ধ্যা হয়। জামান গম্ভীর গলায় বলল, কোথায় গিয়েছিলে? ইলা জবাব দিল না। তার নিঃশ্বাস স্বাভাবিক হয়নি, এখনো বুক ধড়পড় করছে। এটা বোধহয় এক ধরনের অসুখ, নয়তো শুধু শুধু সে এত ভয় পাবে কেন? জামান বলল, কথা বলছো না কেন? ছিলে কোথায়? নিউ মার্কেট গিয়েছিলাম। দুপুরবেলা হুটহাট করে নিউ মার্কেটে যাবার দরকার কি? 2 দিন আগে 6-এর বি ফ্ল্যাটে এত বড় একটা ঘটনা ঘটল, নিউ মার্কেটে গিয়েছিলে কেন? উল কিনতে। উল দিয়ে কি হবে? একটা সোয়েটার বানাবো।
সোয়েটার টোয়েটার আজকাল কেউ ঘরে বানায় না, শুধু শুধু সময় নষ্ট। বাজারে সস্তায় পাওয়া যায়। দেখি ঠান্ডা এক গ্লাস পানি দাও। পানি আনতে গিয়ে ইলা লক্ষ্য করল অন্তু ভেতরের বারান্দায় রেলিংয়ের দিকে মুখ করে বসে আছে। কিছুক্ষণ পর পর শরীর ফুলে ফুলে উঠছে, তাতে মনে হচ্ছে কাঁদছে। জামান কি কিছু বলেছে অন্তুকে? থাক, এখন জিজ্ঞেস করে লাভ নেই, পরে জিজ্ঞেস করা যাবে। জামান পানির গ্লাস হাতে নিতে নিতে বলল, অন্তুকে তুমি কি বলে গিয়েছিলে? সে কিছুতেই দরজা খুলবে না। যতবারই বলি আমি দরজা খোল, ততবারই সে বলে কেডা? চড় লাগিয়েছি। ইলা বলল, আহা, মারলে কেন? ছোট মানুষ। ছোট হলে কি হবে? ঝাড়ে বংশে বজ্জাত। খুব কম করে হলেও আধ ঘন্টা দরজা ধাক্কিয়েছি। সে বুঝতে পারছে আমি, তারপরেও দরজা খুলবে না। দেখি পরিষ্কার একটা রুমাল দাও তো, বেরুবো। কোথায় যাবে? জয়দেবপুর, ফিরতে দেরি হবে। রাত 12টা-1টা বেজে যাবে। বাড়িওয়ালাকে বলবে দয়া করে যেন গেটটা খোলা রাখে। বেটা উজবুক 10টা বাজতেই গেট বন্ধ করে দেয়। এটা যেন মেয়েদের হোস্টেল। ইলা ক্ষীণ গলায় বলল, আমি কি মার বাসা থেকে একবার ঘুরে আসব? শুনেছি ভাইয়ার জ্বর। ভাইয়াকে দেখে আসতাম। সন্ধ্যায় সন্ধ্যায় ফিরে আসতে পারলে যাও। এত রাতে একা ফেরার প্রশ্নই ওঠে না। শহরের অবস্থা যা, মেয়েদের তো ঘর থেকে বের হওয়াই উচিত না। একা ফিরব না, ভাইয়া পৌঁছে দেবে। একটু আগে না বললে ভাইয়ার জ্বর, রোগী দেখতে যাচ্ছি। যাকে দেখার জন্য যাচ্ছ সেই তোমাকে পৌঁছে দেবে, এটা কেমন কথা? যা বলবে লজিক ঠিক রেখে বলবে। জামান উঠে দাঁড়ালো, বিরক্ত মুখে বলল, অন্তুর ঠোঁট বোধহয় কেটে গেছে। ঘরে ডেটল আছে, ডেটল লাগিয়ে দিও, আমি চললাম। দরজা ভালো করে বন্ধ করো। অন্তুর ঠোঁট ভয়াবহভাবে কেটে গেছে, দুভাগ হয়ে গেছে। রক্তে তার শার্ট ভিজে গেছে। যেখানে বসে আছে সেই মেঝে ভিজেছে। রক্ত এখনো বন্ধ হয়নি, চুইয়ে চুইয়ে পড়ছে। সমস্ত মুখ ফুলে চোখ দুটা ছোট ছোট হয়ে গেছে। অন্তুকে ভয়ঙ্কর দেখাচ্ছে। ইলা হতভম্ব হয়ে গেল। ঠোঁট কাটলো কিভাবে? পড়ে গিয়েছিলি? কিভাবে ঠোঁট কাটলো? অন্তু জবাব দিল না। এতক্ষণ সে কাঁদেনি, এইবার কাঁদতে শুরু করেছে। এ বাড়ির পুরুষ মানুষটাকে সে জমের মতো ভয় পায়। তার সম্পর্কে নালিশ করতে ভয় লাগে বলে সে নালিশও করছে না, নয়তো বলতো চড় খেয়ে মেঝেতে পড়ে গিয়ে ঠোঁট কেটে গেছে। ব্যথা করছে অন্তু? খুব বেশি? চুপ করে বসে থাক, তোকে এক্ষুনি ডাক্তারের কাছে পাঠাবো। এই কাপড়টা ঠোঁটের ওপর চেপে ধরে রাখতো, রক্ত বন্ধ হোক। আমি বাড়িওয়ালার ভাগ্নেটাকে ডেকে নিয়ে আসি। চিন্তিত মুখে ইলা বসার ঘরে ঢুকল। সে ভেবে পাচ্ছে না দরজা খোলা রেখে সে নিজেই একতলায় যাবে না অন্তুকে পাঠাবে। অন্তুর যা অবস্থা তাতে মনে হচ্ছে না সে একা একা নিচে যেতে পারবে, কিন্তু দরজা খোলা রেখে সেই বা যাবে কিভাবে? অন্তু এখন কাঁদছে শব্দ করে। ইলার মনটাই খারাপ হয়ে গেল। 8-9 বছরের বাচ্চা একটা ছেলে এরকম ব্যথা পেলে তার মা তাকে কোলে নিয়ে হাঁটত। অন্তু মিয়া, দরজা বন্ধ করে বসে থাকো, আমি নিচে থেকে আসি। যাবো আর আসবো। মুখ থেকে কাপড়টা সরাতো, দেখি রক্ত বন্ধ হয়েছে কিনা। রক্ত বন্ধ হয়নি, ক্ষীণ ধারায় এখনো পড়ছে। অন্তু মাঝে মাঝে জিভ বের করে রক্ত চেটে চেটে দেখছে। ইলা বলল, রক্ত চেটে খাচ্ছিস কেন রে গাধা? রক্ত কি খাবার জিনিস? ইলা চিন্তিত মুখে নিচে গেল। হাসানকে পাওয়া গেল না। বাড়িওয়ালার স্ত্রী সুলতানা বললেন, গাধাটাকে 1 কেজি চিনি আনতে বলেছিলাম, 40 মিনিট হয়ে গেছে, ফেরার নাম নেই। কখন হুজুরের ফিরতে মর্জি হবে কে জানে। আসুক, আসলে পাঠায় দিব। ইলা বলল, খালা, গেটটা আজ একটু খোলা রাখতে হবে। ও জয়দেবপুর গেছে, ফিরতে রাত হবে। হাসানকে বলে দিও গেটের চাবি তার কাছে থাকে। আর তোমাকেও একটা কথা বলি, দিনকাল খারাপ, তোমার বয়স অল্প, একা একা থাকো, এটা ঠিক না। কখন কি ঘটে যায়। পিছনের বাড়ির টেলিভিশন নিয়ে গেছে বলে যা শুনেছ সব ভুয়া। রেপ কেস, 3টা ছেলে ঢুকেছে 12টার সময়, গেছে 3টায়। কতক্ষণ হলো? 3 ঘন্টা। এক একজনের ভাগে 1 ঘন্টা।
বুঝতে পারলে? সুলতানার চোখ ছোট করে রহস্যময় ইঙ্গিত করলেন। ইলা চমকে উঠল। এমন কুশ্রী ইঙ্গিত এমনভাবে কেউ করে? খালা, আমি যাই। আহা, দাঁড়াও না, বিস্তারিত শুনে যাও। এরা আসল ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে। চাপা দিলেই কি চাপা দেয়া যায়? বলে কি টেলিভিশন নিয়ে গেছে। টেলিভিশন নিয়ে গেলে বাড়িতে ডাক্তার আনা লাগে? ওই বাড়িতে দুনিয়ার আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়েছে। মরা কান্না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন এমন কি জিনিস যে গোষ্ঠী শুদ্ধা মরা কান্না কাঁদবে? তুমি আমাকে বলো। খালা, অন্তু একা আছে, আমি যাই। যাই যাই করছো কেন? ঘটনা শুনে যাও। মেয়েটার হাজব্যান্ডকে দেখলাম দুজনে ধরাধরি করে বেবি ট্যাক্সিতে তুলল। একটা টেলিভিশন নিয়ে গেলে এই অবস্থা হয়? তুমিই বলো, আমি কি ভুল বললাম? জি না। তোমার বয়স কম, নতুন বিয়ে, খুব সাবধানে থাকবে। পারতপক্ষে বারান্দায় যাবে না। তোমার আবার বিশ্রী স্বভাব বারান্দায় হাঁটাহাঁটি করা। এইসব রেপিস্টদের নতুন বিয়ে হওয়া মেয়েগুলির দিকে নজর থাকে বেশি। সাবধান, খুব সাবধান। চা খাবে? জি না। খাও না, আরেকদিন এসে খেয়ে যাব। আসবে, নিজের বাড়ি মনে করে আসবে। বাড়িওয়ালা ভাড়াটে সম্পর্ক আমার না। আমার বাড়িতে যে এসে উঠবে সে আমার আপনা মানুষ। তার ভালো, আমারও ভালো। মাসের শেষে টাকা নিয়ে দায়িত্ব শেষ, এই জিনিস আমাকে দিয়ে হবে না। সবাইকে দিয়ে সব জিনিস হয় না। সুলতানা হাঁপাতে লাগলেন। শরীরের অতিরিক্ত মেদ জমে যাওয়ায় এক নাগাড়ে বেশিক্ষণ কথা বলতে কষ্ট হয়। কষ্ট হলেও তিনি কথা বলেন। ধর্ষণ জাতীয় খবরে তিনি বড্ড মজা পান। এই সব খবর আগে শুধু কাগজে পড়তেন, এখন বাড়ির কাছে ঘটে যাওয়ায় বড় ভালো লাগছে। ইলা আবার বলল, আসি খালা, বলে আর দাঁড়ালো না। তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। সুলতানা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ইলা মেয়েটা অতিরিক্ত রকমের সুন্দর। তার বড় ছেলের জন্যে তিনি অনেক দিন ধরে একটা সুন্দর মেয়ে খুঁজছেন, পাচ্ছেন না। সুন্দর মেয়েগুলি গেল কোথায়? যে কটাকে পাওয়া যায় সব কটার বিয়ে হওয়া। মায়ের পেট থেকে পড়েই এরা বিয়ে করে ফেলে নাকি? কোনো মানে হয়? আশ্চর্য, অন্তুর ঠোঁট থেকে এখনো রক্ত পড়ছে। অন্তু, বেশি ব্যথা করছে? হাসান এসেই তোকে নিয়ে যাবে, এক্ষুনি আসবে, খবর দিয়ে এসেছি। শুয়ে থাকবি খানিকক্ষণ, বিছানা করে দি। অন্তু ঘাড় কাত করল এবং কেন জানি প্রবল কষ্টের মধ্যেও হাসার চেষ্টা করল। অন্তুর বিছানা বলতে ভাঁজ করা একটা মাদুর, একটা বালিশ পর্যন্ত ছেলেটার নেই। ইলা জামানকে একবার বলেছিল, একটা বালিশ নিয়ে এসো, বেচারা বালিশ ছাড়া ঘুমোয়। জামান গম্ভীর গলায় বলেছে, এদের বালিশ দরকার হয় না, খামোকা বড় লোকই শেখাতে হবে না। ইলা ঠিক করে রেখেছে এবার মার বাসায় গেলে একটা বালিশ আর একটা কাঁথা নিয়ে আসবে। মাদুর বিছাতে গিয়ে ইলা দেখল মেঝেতে কার্পেটের ওপর জামানের মানি ব্যাগ, পেট মোটা কালো রঙের মানি ব্যাগ। যখন চেয়ারে বসেছিল তখন নিশ্চয়ই পকেট থেকে পড়ে গেছে। মানি ব্যাগ পকেট থেকে পড়ে যাবে, জামান টের পাবে না, এরকম হবার কথা নয়। টাকা পয়সার ব্যাপারে সে খুব সাবধানী। মানি ব্যাগে বেশ কিছু 500 টাকার নোট রাবার ব্যান্ড দিয়ে বাঁধা। কতগুলি নোট, গুনে দেখতে ইচ্ছে করছে। জামান নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। এতগুলি টাকা, দুশ্চিন্তা করারই কথা। সে কি বুঝতে পেরেছে মানি ব্যাগ হারিয়েছে? নিশ্চয়ই খুব ঝামেলা হয়েছে। রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে হঠাৎ দেখল মানি ব্যাগ নেই। এইসব ক্ষেত্রে রিক্সাওয়ালারা বিশ্বাস করতে চায় না যে মানি ব্যাগ হারিয়েছে। তারা খুব যন্ত্রণা করে। ইলা নিজে একবার এরকম যন্ত্রণার মধ্যে পড়েছিল। যাত্রাবাড়ি থেকে 12 টাকা রিক্সা ভাড়া ঠিক করে সে আর রুবা এসেছে বায়তুল মুকাররমে। কিছু কেনার নেই, এমনি ঘোরার জন্য আসা। রিক্সা থেকে নেমে ব্যাগ খুলে দেখে পুরনো ছেঁড়া খোঁড়া একটা 1 টাকার নোট ছাড়া কোনো টাকা নেই। কি বিশ্রী কাণ্ড! রিক্সাওয়ালার সরল সরল মুখ, কিন্তু সে এমন হইচই শুরু করলো যে তাদের চারিদিকে লোক জমে গেল। লোকগুলি ভাবল ইচ্ছা করেই ইলা রিক্সাওয়ালাকে টাকা দিচ্ছে না। রুবা অসম্ভব ভীতু। সে ইলার বাঁ হাত শক্ত করে চেপে ধরে বলল, এখন কি হবে আপা?
এখন কি হবে? ইলা রিক্সাওয়ালাকে বলল, আপনি আমাদের সঙ্গে যাত্রাবাড়ি চলুন, আপনাকে 24 টাকা দেব। রিক্সাওয়ালা থু করে থুতু ফেলে বলল, যাত্রাবাড়ি যাবো কেন? আমার কি ঠেকা? আপনার কোনো ঠেকা না, আমাদের ঠেকা, প্লিজ চলুন। ইলার আবেদনে কোনো লাভ হলো না, বরং রিক্সাওয়ালাটা আরও প্রশ্রয় পেয়ে গেল। সে আরও কিছু রিক্সাওয়ালা জুটিয়ে ফেলল এবং সরল সরল মুখ করে মিথ্যা কথা বলা শুরু করলো। এই মাইয়া দুইটা আমারে ভাড়া দেয় না, আবার উল্টা গালি দিতাছে, আমারে বলে তুই ছোট লোকের বাচ্চা। রুবা কাঁদো কাঁদো গলায় বলল, আপা, ব্যাগে তোমার যে কলমটা আছে ওই কলমটা ওকে দিয়ে দাও, কলম নিয়ে চলে যাক। কলম দিয়ে আমি করবো কি? কলম ধুইয়া খামু? কলম খাইলে পেট ভরবা? আর ঠিক তখন মাঝবয়সী এক ভদ্রলোক এসে গম্ভীর গলায় বললেন, কত হয়েছে ভাড়া? রুবা ফোপাতে ফোপাতে বলল, 12 টাকা। ভদ্রলোক একটা 20 টাকার নোট বাড়িয়ে বললেন, এটা রাখো, সঙ্গে কলম আছে? আমার ঠিকানা লিখে রাখো, একসময় ফেরত দিয়ে যেও। তাদের চারপাশের ভিড় তবুও কমে না, যেন নাটকের শেষ দৃশ্যটি এখনো বাকি আছে, এর শেষটা না দেখে যাবে না। ইলা ঠিকানা লিখছে, ভদ্রলোক বলছেন, লেখো বি করিম, 11/F, কলাবাজার, দোতলা। ভিড়ের মধ্যে একজন বলল, টাকা ফেরত দিতে হবে না, টাকার বদলে অন্য কিছু দিলে আরও ভালো হয়। একসঙ্গে সবাই হেসে উঠল। রুবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। একজন সঙ্গে সঙ্গে বলল, আবার দেখি কান দে। আবারও সবাই হেসে উঠল। সময় সময়ে কোনো কারণ ছাড়াই মানুষ খুব নির্মম হয়। মধ্যবয়স্ক ওই ভদ্রলোক চলে গেলেন না, ভিড় থেকে তাদের বের করে আনলেন। রুবার দিকে তাকিয়ে বললেন, নাম কি? রুবা, দিলরুবা খানম। শোনো দিলরুবা খানম, কাঁদছ কেন? কাঁদার মতো ঘটনা কি ঘটল? টাকা পয়সা সঙ্গে না নিয়ে বাড়ি থেকে বের হও কেন? যাও, বাড়ি যাও। ভদ্রলোক লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেলেন, একবার পিছন ফিরে তাকালেনও না। মোটা মোটা ভারিক্ষী ধরনের এই মানুষটাকে ধন্যবাদ পর্যন্ত দেওয়া হলো না। হাসান নিঃশব্দে এসে পর্দার ওপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে নিজের পায়ের নখের দিকে। গভীর মনোযোগে নখের শোভা দেখছে হয়তো। ইলা নিজ থেকে কিছু না বললে সে চুপ করেই থাকবে, কিছুই বলবে না। অদ্ভুত ছেলে। হাসান, তুমি অন্তুকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে? দেখো না ওর ঠোঁটের অবস্থা। হাসান এক পলকের জন্য তাকালো, তার কোনো ভাবান্তর হলো না, তবে কথা বলল। মেঝের দিকে তাকিয়েই বলল, ভাবি, মনে হচ্ছে সেলাই লাগবে আর এটিএস দেবে। কিছু হলেই ওরা এটিএস দেয়। দাঁড়াও, তোমাকে টাকা দিয়ে দিই। কত লাগবে বলো তো? বুঝতে পারছি না ভাবি, গোটা 30 দিন। আশ্চর্যের ব্যাপার, ভাঙতি টাকা ঘরে নেই। কি করা যায়? ভাঙতি কেন, কোনো টাকাই নেই। জামানের মানিব্যাগ থেকে একটা 500 টাকার নোট কি দিয়ে দেবে? জামান জানতে পারলে খুব রাগ করবে, আর জানতে যে পারবে তাও নিশ্চিত। টাকা না গুনেই সে বলে দিতে পারবে 500 টাকার একটা নোট কম। ইলা অস্বস্তির সঙ্গে বলল, একটা 500 টাকার নোট দেব? দিন, আমি ভাঙিয়ে নেব। তুমি মাটির দিকে তাকিয়ে কথা বলছো কেন হাসান? হাসান জবাব দিল না, চোখ তুলে তাকালোও না। ইলা তাকে 500 টাকার একটা নোট দিল। অন্তু ছোট ছোট পা ফেলে যাচ্ছে। অন্তুর পা দুটি শরীরের তুলনায় ছোট, কেমন হেলে দুলে হাঁটে, মনে হয় পড়ে যাবে। 500 টাকার নোট মোট কতগুলি আছে? ইলার গুনে দেখতে ইচ্ছে করছে। টাকা দেখলেই সব মানুষেরই বোধহয় গুনতে ইচ্ছে করে। ইলার যা ভাগ্য, গোনার সময়ই হয়তো জামান এসে উপস্থিত হবে। থাক, গোনার দরকার নেই। আন্দাজে মনে হচ্ছে 100টার মতো হবে। তার মানে 50,000 টাকা। কি সর্বনাশ! গা ঝিমঝিম করে। এতগুলি টাকা একটা মানুষ পকেটে নিয়ে ঘোরে। যদি সত্যি সত্যি হারিয়ে যেত? ইলা টাকা গুনতে বসল। 112টা 500 টাকার নোট, তার মানে 56,000। কি সর্বনাশ! ইলা দরজা বন্ধ করে আলনার দিকে গেল। ঘরে পরার একটা শাড়ি নেবে, বাথরুমে গিয়ে গা ধুবে। প্রচণ্ড গরম লাগছে, গা কুটকুট করছে। বাথরুমে গিয়ে হয়তো দেখা যাবে পানি নেই। বিকেলের দিকে এ বাড়িতে পানি থাকে না। জামানকে একটা বড় বালতি কিনতে বলেছিল,
জামান বিরক্ত হয়ে বলেছে, খামোকা একটা বড় বালতি কেনার দরকার কি? দুজন মাত্র মানুষ, বালতি ফালতি কিনে বাড়ি ভর্তি করার জাস্টিফিকেশন নেই। শুধু ঝামেলা। কি কিনতে হবে কি কিনতে হবে না তা আমাকে বলার দরকার নেই। আমার চোখ কান খোলা, আমি জানি কি দরকার কি দরকার নেই। যখন যা দরকার হবে আমি ঠিকই কিনব। কি অদ্ভুত মানুষ! টাকা আছে, অর্থ খরচ করবে না। বিয়ের প্রথম 1 মাস ইলা কিছু বুঝতে পারেনি। সে ভেবেছিল মানুষটার আর্থিক অবস্থা বোধহয় তাদের মতোই, টাকা পয়সা নেই, যদিও থাকছে সুন্দর একটা ফ্ল্যাটে, বসার ঘরে কার্পেট আছে, সোফা আছে, টিভি, ফ্রিজ আছে, তবে হাতে নগদ টাকা নেই। বিয়ে উপলক্ষে জিনিসপত্র কিনেই সব শেষ করে ফেলেছে হয়তো। লোকটার উপর খুব মায়া হয়েছিল বলেই বিয়ের 3 দিনের দিন সে বলেছিল, আমার কাছে 700 টাকা আছে, তোমার যদি দরকার হয় তুমি নিতে পারো। কোথায় পেলে 700 টাকা? ভাইয়া আমাকে 1000 টাকা দিয়েছিল, বিয়েতে কিছু দিতে পারেনি, এই জন্য 1000 টাকা দিল, আমি নিতে চাইনি। 1000 থেকে 700 আছে, বাকি 300 কি করলে? ইলা বিস্মিত হয়ে বলল, খরচ করেছি। গরিব ঘরের মেয়ে, খরচের এই হাত তো দেখি ভালো না। দেখি এই 700 টাকা আমাকে দিয়ে দাও, কোনো কিছুর প্রয়োজন হলে বলবে। একটা কথা মন দিয়ে শোনো ইলা, এই জীবনে অনেক কিছুই কিনতে ইচ্ছে করবে, কিনতে ইচ্ছে করলেই কিনতে নেই। টাকা পয়সা অনেকেরই থাকে, খুব কম মানুষই থাকে যারা টাকা জমাতে পারে, হাতের ফাঁক দিয়ে টাকা বের হয়ে যায়, বুঝতে পারে না। বুঝতে পারছো? ইলা শুকনো গলায় বলল, পারছি। তার মনটা বেশ খারাপ হলো। মানুষটা তাহলে কৃপণ, বেশ ভালো কৃপণ। ইলা লক্ষ্য করল মানুষটা শুধু কৃপণ না, মন ছোট। কৃপণ মানুষের মন এমনিতেই ছোট থাকে, তবে তারা গোপন রাখতে চেষ্টা করে। এই লোকটা তা করে না, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিয়ের পরপর রুবা এসেছে, বড় বোনের সঙ্গে কয়েকদিন থাকবে। জামান হাসি মুখে গল্প টল্প করছে, তবু এক ধরনের গম্ভীর গম্ভীর ভাব, সারাক্ষণ ভুরু কুঁচকানো। জামান কেন এমন করছে ইলা কিছুতেই তা বুঝতে পারে না। 3য় দিনের দিন রাতে ঘুমোতে যাবার সময় জামান হাই তুলতে তুলতে বলল, রুবা কদিন থাকবে? ইলা হাসি মুখে বলল, এসএসসি হয়ে গেছে, এখন তো ছুটি, চলে যেতে চেয়েছিল, আমি জোর করে রেখে দিয়েছি। জামান গম্ভীর গলায় বলল, জোর করে রাখার দরকার কি? জোর জবরদস্তি ভালো না, হয়তো এখানে থাকতে ভালো লাগছে না। ভালো লাগছে না কে বলল? ভালো লাগছে কিনা দেখতে পাচ্ছ না কেমন হাসি খুশি? সারাক্ষণ দেখি টিভির নব টেপাটিপি করছে। এইসব সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট হুট করে নষ্ট করে দেবে। ইলা হতভম্ব হয়ে গেল। কি বলছে এই মানুষটা? জামান সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল, ওই দিন দেখি ফ্রিজের দরজা ধড়াম করে বন্ধ করলো। ট্রাকের দরজাও এমন করে কেউ বন্ধ করে না, ফ্রিজের দরজা নিয়ে কুস্তি করার দরকার কি? ইলা বলল, আচ্ছা কাল সকালে ওকে যাত্রাবাড়িতে রেখে এসো। সকালে পারবো না, কাজ আছে, দেখি বিকেলে না হয় রেখে আসবো। না, সকালেই রেখে আসো। রাগ করো নাকি? ফালতু ব্যাপার নিয়ে আমার সঙ্গে রাগারাগি করবে না। বিয়ের পর শ্বশুর বাড়ির সঙ্গে বেশি মাখামাখি কচলাকচলি আমার পছন্দ না। তারা থাকবে তাদের মতো, আমরা থাকবো আমাদের মতো। বুঝতে পারছো? পারছি। বিয়ের পর সুখী হবার একমাত্র উপায় হচ্ছে বাপের বাড়ি দ্রুত ভুলে যাবার চেষ্টা করো। চেষ্টা করব। জামান সত্যি সত্যি সকালে রুবাকে নিয়ে যেতে চাইবে ইলা ভাবেনি। জামান তাই করল। ইলার চেয়ে অবাক হলো রুবা। রুবা বলল, দুলা ভাই, আমার তো আরো 3 দিন থাকার কথা, আমি যাব কেন? থাকতে চাইলে 3 দিন থাকো, অসুবিধা কি? তোমার আপা বলে রেখে আসতে। রুবা গেল ইলার কাছে, বিস্মিত হয়ে বলল, দুলা ভাই আমাকে যাত্রাবাড়িতে রেখে আসতে চাচ্ছে, ব্যাপার কি? ব্যাপার কিছু না। তোমাদের মধ্যে ঝগড়া টগড়া হয়েছে? না। এমন গম্ভীর মুখে না বলছো কেন? আচ্ছা শোনো, মা যদি শুনে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, মা খুব মন খারাপ করবে। আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, আমার প্রচণ্ড মাথা ধরা, এই জন্যই বোধহয় গম্ভীর হয়ে আছি। তোর থাকতে ইচ্ছে হলে থাক। না আপা, এখন যাই,
দুলাভাই বলছিলেন তিনি ভিসিআর কিনবেন, কেনা হোক, তখন এসে অনেক দিন থাকবো, রোজ 5টা করে ছবি দেখব। তোমরা টেলিফোন কবে নিবে আপা? এত সুন্দর বাড়ি, টেলিফোন ছাড়া মানায় না। টেলিফোনের জন্য অ্যাপ্লাই করেছে, এসে যাবে শিগগির। দুলাভাইয়ের কি অনেক টাকা আপা? জানি না। ইলা আসলেই জানে না, মানুষটা সম্পর্কে জানে না, তবু তার সঙ্গে সহজ স্বাভাবিক ভঙ্গিতে জীবনযাপন করে। অন্তুর পেছনে মাত্র 19 টাকা খরচ হয়েছে। হাসান বাসে করে তাকে মেডিকেলের এমার্জেন্সিতে নিয়ে গেছে। ডাক্তার 2টি স্টিচ দিয়েছেন। এটিএস এবং অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন শুধু কিনতে হয়েছে। হাসান 500 টাকার নোটটা ভাঙায়নি, ফেরত এনেছে। ইলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মানিব্যাগে রেখে দিলেই হবে, জামান কিছুই জানতে পারবে না। তোমাকে আমি সকালে টাকাটা দিয়ে দেব। জি আচ্ছা। বসো একটু, চা খাও। আমি চা খাই না। চা না খেলে শরবত খাও, আমি লেবু দিয়ে শরবত বানিয়ে দিই, ভালো লাগবে। কিছু লাগবে না ভাবি, তুমি বসো তো দেখি। হাসান জড়সড় হয়ে সোফার চেয়ারে বসল। এখনও মুখ তুলে তাকায় না, কার্পেটের ডিজাইন দেখছে। পুরুষ মানুষ এমন হয় কখনো? কি বিশ্রী মেয়েলি স্বভাব। কি পড়ো তুমি? বিয়ে পড়ি, এবছর পরীক্ষা দেব। তাই নাকি? কখন পড়ো? আমি তো সব সময় তোমাকে বারান্দায় বসে থাকতে দেখি। নাইট সেকশানে পড়ি, জগন্নাথ কলেজে। ও আচ্ছা, ডে সেকশানে ভর্তি হতাম, চান্স পেয়েছিলাম। চাচা নিষেধ করলেন। চাচা বললেন দিনে অনেক কাজকর্ম আছে, তাই। চাচা কে? আমাদের বাড়িওয়ালা? জি। আমি শুনেছিলাম তিনি তোমার মামা। জি না, চাচা, বাবার ফুফাতো ভাই। দিনের বেলায় কি কাজ করো? বাজার করি, তারপর প্রেসে যাই। চাচার একটা প্রেস আছে মগবাজারে, কম্পোজ সেকশন। ও তাই নাকি? জি। তুমি আমার অনেক উপকার করলে ভাই। নাও শরবত খাও, ঘরে আর কিছু নেই। হাসান এক নিঃশ্বাসে শরবতের গ্লাস শেষ করেই উঠে পড়ল। ইলার মনে হলো শরবতের বদলে চা দিলে গরম চাও হয়তো সে এভাবে এক নিঃশ্বাসে খেয়ে ফেলত। ভাবি যাই? তুমি আরেকদিন এসে আমাদের সঙ্গে 4টা ডাল ভাত খাবে। আর শোনো, তুমি আমাকে এত লজ্জা পাচ্ছ কেন? মুখ তুলে তাকাও। রাস্তায় কখনো দেখা হলে আমি তোমাকে চিনতে পারবো না। এখনো আমি ভালো মতো তোমার মুখ দেখিনি। হাসান মুখ তুলে তাকালো। এই প্রথম সে হাসল। লাজুক ধরনের সুন্দর একটা ছেলে, কচি মুখ। সে আবার বলল, ভাবি যাই? আচ্ছা যাও। আর শোনো, তুমি আমাকে ভাবি ডাকবে না, আপা ডাকবে। ভাবি ডাকটা শুনতে ভালো লাগে না। জি আচ্ছা। আজ রাতে গেটটা একটু খোলা রাখতে হবে, ওর ফিরতে দেরি হবে, 11টা-12টা বেজে যাবে। জি আচ্ছা। অন্তুর জ্বর এসেছে, বেশ ভালো জ্বর। রাতে সে কিছুই খেলো না। ইলা বসার ঘরে মাদুর পেতে অন্তুকে শুইয়ে দিল। বেচারা মরার মতো শুয়ে আছে। গালে মশা বসেছে, সেই মশা তাড়াবারও চেষ্টা করছে না। ছেলেটার জন্য একটা মশারি কিনতে হবে। জামানকে বলে দেখলে হয়, রাজি হতেও তো পারে। মশারি কোনো অপ্রয়োজনীয় জিনিস নয়, প্রয়োজনের জিনিস। ইলা অন্তুর হাতে একটা 5 টাকার নোট দিল। সে টাকা পেয়ে খুব খুশি, হাসার চেষ্টা করছে। ইলা বলল, খবরদার হাসবি না, হাসলে ঠোঁটে টান পড়বে, ব্যথা পাবি। অন্তু ব্যথা পাচ্ছে, তবু হাসছে। এরা কত অল্পতে খুশি। ঠোঁটের ব্যথার কথা এখন আর তার মনে নেই। মনে থাকলেও ব্যথা অগ্রাহ্য করে সে ঘুমোবে। ভোরবেলা উঠে কাজকর্ম করবে। টাকাটা লুকোনো থাকবে কোনো গোপন জায়গায়। বারবার কাজ ফেলে দেখে আসবে নোটটা ঠিকমতো আছে কি না। অন্তু, দুধ খাবি? 1 কাপ দুধ এনে দি। দুধ গন্ধ করে। থাক তাহলে, গন্ধ করলে খেতে হবে না, ঘুমিয়ে পড়। বাধ্য ছেলের মতো অন্তু চোখ বন্ধ করল। ঘুমিয়ে পড়ল প্রায় সঙ্গে সঙ্গে। ছেলেটার বাবা মা কোথায় আছে ইলা জানে না, অন্তু নিজেও জানে না। জানলে খবর দিত। জামান রাত 11টায় ফিরল। কোনো কথা না বলে গম্ভীর মুখে তোয়ালে হাতে বাথরুমে ঢুকল। সেখান থেকেই চেঁচিয়ে বলল, খেয়ে এসেছি, 1 কাপ চা করে দাও। আশ্চর্যের ব্যাপার, হারানো মানিব্যাগের কথা সে কিছুই বলছে না।
ইলা ভেবেছিল ঘরে ঢুকে সে জিজ্ঞেস করবে, মানিব্যাগ পেয়েছো? এতগুলো টাকা মানিব্যাগে, জিজ্ঞাসা করাই তো স্বাভাবিক, যে কোনো মানুষ করবে। জামানের মতো সাবধানী মানুষ আরও বেশি করবে। জিজ্ঞেস করছে না কেন? খালি গায়ে বারান্দায় বসে জামান চা খাচ্ছে। বারান্দায় বাতি নেভানো, তার মুখ দেখা যাচ্ছে না, তবু সে যে খুব চিন্তিত এটা বোঝা যাচ্ছে। কেমন কুঁজো হয়ে বসেছে, একটু পরপর শব্দ করে নিঃশ্বাস ফেলছে। ইলা ঠিক করলো রাতে শোবার সময় সে বলবে, মানিব্যাগ ঘরে পাওয়া গেছে, তুমি ফেলে গিয়েছিলে, এত চিন্তা করার কিছু নেই। ইলা চায়ের কাপ জামানের দিকে বাড়িয়ে ধরল। জামান শান্ত গলায় বলল, বিরাট একটা লোকসান হয়েছে। কি লোকসান? পকেট মার হয়েছে। বলো কি? হারামজাদা মানিব্যাগ নিয়ে গেছে। সত্যি নিয়েছে? এটা আবার কীরকম কথা? সত্যি না তো কি? আমি তোমার সঙ্গে ঠাট্টা ফাজলামি করছি? ইলা কিছু একটা বলতে গিয়েও বলল না। জামান চায়ের কাপ নামিয়ে উঠে দাঁড়ালো। নিজের মনেই বলল, কোত্থেকে নিয়েছে তাও জানি। কলা বাগানে রিকশা থেকে নামলাম, ঠিক তখন একটা লোক ঘাড়ে পড়ে গেল। মানিব্যাগ যে তখনই পাচার হয়ে গেছে আমি বুঝতে পারিনি, রিকশা ভাড়া দিতে গিয়ে বুঝলাম। এর মধ্যে হারামজাদা হাওয়া। মানিব্যাগ পকেটে ছিল? মানিব্যাগ পকেটে থাকবে না তো কোথায় থাকবে? অনাবশ্যক কথা বলো কেন? কি বিশ্রী অভ্যাস। কত টাকা ছিল? ছিল কিছু। ঠান্ডা এক গ্লাস পানি দাও, আরও পানি দাও, দেশটা চোরে ভর্তি হয়ে গেছে। জামান ঘুমোতে এলো খবরের কাগজ হাতে। বিছানায় বসে মানুষটা ভুরু কুঁচকে কাগজ পড়ছে। ইলা বুঝতে পারছে জামান আসলে কাগজ পড়ছে না, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। ইলা শুয়ে আছে, তাকিয়ে আছে জামানের দিকে। বড় মায়া লাগছে। ইলার ঠিক মাথার নিচেই প্রায় 112টা 500 টাকার নোট বোঝাই মানিব্যাগ। না, 112 না, 13। হাসানের ফেরত দেয়া নোটটাও সে রেখে দিয়েছে। সে একসময় ক্ষীণ স্বরে বলল, এই একটা কথা শোনো। জামান বিরক্ত স্বরে বলল, এখন ঘুমাও তো, কোনো কথা শুনতে পারবো না। কথাবার্তা যা বলার সকালে বলবো। দুপুর রাতের জন্য জমা করে রাখবে না কথা। ঘুমোবে না? কেন যন্ত্রণা করছো? তোমার ঘুম, তুমি ঘুমাও। টাকা হারানোয় খুব খারাপ লাগছে? না, খারাপ লাগছে না, খুব আনন্দ পাচ্ছি। জামান খবরের কাগজ ভাঁজ করে মেঝেতে ছুঁড়ে ফেলল। এটি তার স্বভাবের বাইরে। সে খুব গোছালো, এমন কাজ কখনো করবে না। ইলা বলল, বাতি নিভিয়ে দেব? দাও। ইলা বাতি নিভিয়ে দিল। অন্তু মিয়া কু কু শব্দ করছে। জ্বর বোধহয় আরও বেড়েছে। জ্বর বাড়লে কি করতে হবে ডাক্তার কি তা বলেছে? ঘরে একটা থার্মোমিটার নেই। তাদের যাত্রাবাড়ির বাসায় থার্মোমিটার আছে, রুবার দখলে থাকে। রুবার একটা কাঠের বাক্স আছে, সেই বাক্সে শুধু যে থার্মোমিটার আছে তাই না, ডেটল আছে, তুলা আছে, বার্নল আছে। বাক্সের গায়ে বড় বড় করে লেখা আরোগ্য নিকেতন। ইলা ক্ষীণ গলায় বলল, ঘুমোচ্ছ? জামান জবাব দিল না, তবে সে যে এখনো ঘুমায়নি তা বোঝা যাচ্ছে। ইলা আর কিছু বলল না। তার ঘুম আসছে, প্রায়ই তার এরকম হয়। জেগে জেগে রাত পার করে দেয়, নানান কথা ভাবে। রাত জেগে ভাবতে তার বড় ভালো লাগে। জামান বোধহয় ঘুমিয়ে পড়েছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। ইলা খুব সাবধানে বিছানা থেকে নামল। ফ্যানের নিচেও খুব গরম লাগছে। বারান্দায় এসে সে কিছুক্ষণ বসবে। এটাও নতুন কিছু নয়, প্রায়ই বসে। অন্ধকারে একা একা বসে থাকার মধ্যে এক ধরনের আনন্দ আছে। ইলা বারান্দায় চেয়ারে বসতে বসতে ভাবল, মানিব্যাগটা ফিরিয়ে না দিলে কেমন হয়। সে নিজে বুঝতে পারছে এটা খুবই অন্যায় চিন্তা, কিন্তু কিছুতেই মাথা থেকে দূর করতে পারছে না। এক বান্ডিল 500 টাকার নোট, এত টাকা একসঙ্গে সে নিজে কখনো দেখেনি। টাকাটা কি সে নিজের জন্য রেখে দিতে পারে না? যদি রাখে তাহলে কি খুব বড় পাপ হবে? অন্তু আহ উহ করছে। ইলা উঠে গিয়ে তার কপালে হাত রাখল। জ্বরে গা পুড়ে যাচ্ছে, মাথায় পানি ঢালা দরকার। এত রাতে পানি ঢালাঢালির ব্যবস্থা করলে জামানের ঘুম ভেঙে যাবে, সে খুব বিরক্ত হবে। ইলা অসহায় ভঙ্গিতে অন্তুর মাথার পাশে বসে রইল। তার নিজের পানির পিপাসা হচ্ছে, কিন্তু উঠে যেতে ইচ্ছে করছে না।
একজন কেউ যদি হাতের কাছে থাকতো এবং বলা মাত্র গ্লাস ভর্তি করে বরফ শীতল পানি নিয়ে আসতো, তাহলে চমৎকার হতো। অন্তু, তোর অসুখ সারলে তোকে আমি মার বাসায় রেখে আসবো, সেখানে খুব আরামে থাকবি। আচ্ছা, এ বাড়িতে তোর কি ভয় লাগে? ইলা মনে মনে বলল, আমারও ভয় লাগে। পানির পিপাসা ক্রমেই বাড়ছে, উঠে যেতে ইচ্ছে করছে না। এখন যদি জামান ঘুমের ঘরে বলে পানি দাও, সে পানি নিয়ে আসবে, অন্তু চাইলেও আনবে, অথচ নিজের জন্যে পানি আনতে যাবার সামান্য কষ্টটাও করবে না। প্রথম অধ্যায় রাবেয়া শেষ হলো। ফিরে আসছি পরবর্তী অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।